একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আর সরলা দিদি একসঙ্গে সবজি বিক্রি করি, কিন্তু আমার থেকে সরলা দিদির উপার্জন তো বেশি হয় না, কিন্তু আমার থেকে তার উন্নতি এত বেশি কেন হচ্ছে? এর পেছনে আসলে কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো দিদি, তুমি আবার অমন করে কি ভাবছো? আজকে তো দেখছি তুমি আগের দিনের থেকে তাড়াতাড়ি করে সবজির ঠেলা নিয়ে এসেছো। তা বলছি, তোমার কেমন বেচা কেনা হলো গো? না গো দিদি, তেমন কিছু ভাবছি না। আর আমি তো মাত্রই এলাম, বেচা কেনা তো এখনো শুরুই করিনি। যাকে, চলো আমরা বেচা কেনা শুরু করে দিই, খরিদ্দের যে আসতে শুরু করে দিয়েছে। এরপর সরলা আর রাগিনী তাদের বেচা কেনায় মনোযোগ দেয়। সরলা ও রাগিনী দুজনেই বসুমতী গ্রামে থাকতো। দুজনেই সবজি বিক্রি করে নিজেদের সংসার চালাতো। মারে, আমাকে একটু সাহায্য কর, আমি যে হাত পেতে খাই। বুড়ো বয়সে যে আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে খালি হাতে ফেরাস না। দে দে দুটো পয়সা। এমন করে টাকা চাইছো যেন আমাদের টাকার গাছ আছে, আর সেখান থেকে টাকা ছিঁড়ে আমি তোমাকে দেব। আজকাল বাজারে ভিখারিদের এত উৎপাত বেড়েছে যে শান্তি মতো একটু বেচা কেনা করেও একটু বেচা কেনাও করতে পারছি না। একটু পর পর ভিখারিরা এসে কেমন জ্বালাতন করছে। বলছি, কাজ করে খেতে পারো না? নির্লজ্জের মতো কি না অন্যের কাছে হাত পাতো। সে কি করে রাগিনী দিদি, তুমি এভাবে ওনার সাথে কেন কথা বলছো? দেখতে পাচ্ছ না ওনার চোখের কোণায় জল গড়াচ্ছে যে? আর তাছাড়া তুমি ওনাকে কেনই বা কাজ করতে বলছো? দেখছো না ওনার কত বয়স হয়ে গেছে। যাকে, এই নাও গো বুড়িমা টাকা, তুমি এটা দিয়ে খাবার কিনে খেও। তুই বড্ড উপকার করলি রে মা, সকাল থেকে যে কিচ্ছুটি খাইনি। ঈশ্বর তোর মঙ্গল করুক বাছা। এইসব কথা বলে ভিখারি সেখান থেকে চলে যায়। আর ভিখারির আশীর্বাদ শুনে রাগিনী মুখ বেঁকিয়ে বলে, এসেছে মা জগদ্ধাত্রী, তার কথায় যেন ঈশ্বর মঙ্গল আর অমঙ্গল করবেন। যত সব ন্যাকামো। আর এই সরলা দিদিটা হয়েছে না, সুযোগ পেলেই আমাকে একদম জ্ঞান দিতে আসে। ওই ভিখারির প্রতি দরদ যেন একদম উপচে উপচে পড়ছে। কেন যে সব সময় সবার কাছে এমন ভালো সাজতে চায় কিছুই বুঝি না বাপু। কিন্তু সকাল থেকে যা বেচা কেনা হলো তার সব টাকা তো ভিখিরিকে দিয়ে দিল। আসলেই তো আমি কিছুই বুঝতে পারি না, এভাবে টাকা খরচ করার পরেও দিদির কি করে এত উন্নতি হচ্ছে। না না, আমাকে এবার সবটা জানতেই হবে। আর হঠাৎই একদিন রাগিনী সবটা দেখতে পায়। গুরুমায়ের অশেষ কৃপা আমাকে এমন সততার পুরস্কার দেওয়ার জন্য। গুরুমা আমাকে সাধারণ একটা কচু গাছ দিয়েছিল, কিন্তু আমি তো বুঝিনি যে কচু গাছে সোনার টমেটো ধরবে। আর গুরুমার দেওয়া সেই সোনার টমেটো বিক্রি করে যে আজ আমার এত উন্নতি হচ্ছে। এর সাথে সাথে আমি মানুষজনকেও সাহায্য করতে পারছি। তবে আমার ভাগ্য ভালো যে এই কচু গাছের সম্পর্কে কেউ কোনো কিছু জানে না। দিনে এই কচু গাছে স্বাভাবিক অবস্থায় থাকলেও রাতে এই কচু গাছে সোনার টমেটো ধরে। আর সেই সোনার টমেটো যে আমি সকালে তুলে নিয়ে বিক্রি করি। তবে আজকে টমেটোটা বেশ বড়। এসব কথা বলে সরলা কচু গাছ থেকে সোনার টমেটোটা তুলে নিয়ে ঘরে চলে যায়। আর রাগিনী এসব ঘটনা দেখে ভাবতে থাকে, ও এই হলো আসল ঘটনা। কচু গাছে কিনা সোনার টমেটো, তাও কিনা আবার সোনার টমেটো। কিন্তু দিদি, তুমি যে আর কখনোই এই কচু গাছের সোনার টমেটো নিতে পারবে না, কারণ আমি যে সবটা দেখে নিয়েছি আর আমি সবটা শুনেও নিয়েছি। এবার তোমার উঠানের এই কচু গাছটা আমার ভাগ্য ফেরাবে। তুমি দেখে নিও দিদি, এখন থেকে আমারও উন্নতি হবে। এসব কথা চিন্তা করে রাগিনী সেখান থেকে চলে যায়। এরপর রাত হলে রাগিনী চুপি চুপি সরলার বাড়িতে যায় আর সরলার কচু গাছ থেকে সোনার টমেটোটা তুলে নিয়ে তার বাড়িতে চলে আসে। আজ থেকে আমার সৌভাগ্যের দিন শুরু হলো। এখন থেকে আমি রোজ রোজ ওই কচু গাছ থেকে সোনার টমেটো তুলে নিয়ে যাব। আর ওইদিকে সরলা দিদি তার সোনার টমেটো চোখেই দেখবে না। যাই বাবা, আমি বরং এই টমেটোটা আমার বাক্সে লুকিয়ে রাখি। কয়েকটা টমেটো জমা হলে একেবারে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। এরপর রাগিনী সেই সোনার টমেটোটা নিয়ে বাক্সে লুকিয়ে রাখে। আর এভাবে রাগিনী রোজ রোজ সরলার কচু গাছ থেকে সোনার টমেটো চুরি করে আনতো আর নিজের বাক্সে লুকিয়ে রাখতো। আর এইদিকে তো সরলা কচু গাছ থেকে সোনার টমেটো না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। সব সময় সে গম্ভীর হয়ে থাকতে শুরু করে। আরে আরে বাহ, সরলা দিদির মুখে তো এক্ষুনি চিন্তার রেখা পড়ে গেছে। সবে তো মাত্র শুরু গো সরলা দিদি, আমি তো মাত্র কয়েকটা টমেটো চুরি করেছি আর এখন থেকে তো সব সোনার টমেটো আমার ঘরেই যাবে। কি গো দিদি, তোমার আবার কি হয়েছে গো? আজকাল দেখছি তুমি একদম মন মরা হয়ে বসে থাকছো। বলি, কেন গো? না গো দিদি, তেমন কিছু নয়। আমি আবার কোথায় মন মরা হয়ে বসে আছি? এই তো দিদি, আমি বেশ ভালোই আছি।
এসব কথা বলে সরলা রাগিনীকে এড়িয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সরলার মুখ থেকে চিন্তার রেশ যেন কমছেই না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এতদিনে নিশ্চয় অনেকগুলো সোনা টমেটো জমেছে। আমি বরং বাক্সটা থেকে সবগুলো সোনা টমেটো বের করি, আর আজকে আমি সবগুলো সোনা টমেটো বিক্রি করতে নিয়ে যাব, আর সেগুলো আমি বিক্রি করে অনেক টাকা পাবো। এসব কথা বলে রাগিনী যেই না বাক্সটা খুলেছে, ঠিক তখনই বাক্সটা থেকে একটা রাক্ষসী বেরিয়ে আসে। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম রে, অবশেষে আমি কি না মুক্ত হলাম। এবার আমি নিজের মতো করে ঘুরে বেড়াবো, আর পুরো গ্রামে আমি তাণ্ডব চালাবো। আমাকে আর কেউই আটকাতে পারবে না। কি আবার আমি কি দেখছি? আমি তো এখানে সোনা টমেটো রেখেছিলাম, তবে এই বাক্স থেকে রাক্ষসী কি করে বেরিয়ে এলো? সরলা দিদি, ও সরলা দিদি গো! এভাবে চিৎকার করতে করতে রাগিনী এক ছুটে সরলার বাড়িতে যায়, আর সরলাকে সে সব কথা বলে দেয়। হায় হায়, এটা তুমি কি করলে কি দিদি? লোভে পড়ে তুমি কিনা এত বড় সর্বনাশ করলে। তুমি তো কচু গাছের সব সত্যিটা জানোই না। ওই কচু গাছে যে গুরুমা অনেক আগেই এক রাক্ষসীকে বন্দি করে রেখেছিল। কেউ যদি সোনার টমেটোর লোভে পড়ে কচু গাছ থেকে টমেটো চুরি করে, তবে ওই রাক্ষসী মুক্তি পাবে। আর তুমি কিনা লোভে পড়ে এরকম বোকামি করলে। গুরুমা, রক্ষা করুন গুরুমা। এই টমেটো চুরি হওয়া দেখেই তো আমি এতদিন খুব চিন্তায় ছিলাম, কারণ আমি যে সবটা জানতাম। এবার কি হবে গো দিদি? আমি যে মহা অন্যায় করে ফেলেছি। রাগিনীর কথা শেষ হতে না হতে সেখানে রাক্ষসী আসে। কি আর হবে রে, আমি একটু গ্রামের সবাইকে খেয়ে নেব, তবে আমি শুরুতে তোকে খাবো। এসব কথা বলে রাক্ষসী রাগিনীকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এসব দেখে সরলা গুরুমাকে স্মরণ করতে থাকে, আর তখনই সেখানে গুরুমা প্রকট হয়। আপনি এসেছেন গুরুমা, এসেছেন। দয়া করুন গুরুমা, আমাদের উপর দয়া করুন। এই রাক্ষসী যে সবকিছু শেষ করে দেবে। এমনিতেই আমার প্রতিবেশী লোভ করে টমেটো চুরি করে রাক্ষসীকে মুক্ত করেছে, এরপর তো বেচারি নিজের প্রাণটাই হারালো। আপনি রক্ষা করুন গুরুমা, রক্ষা করুন। এরপর গুরুমা রাক্ষসীকে ভৎস করে দেয়। আর কোনো ভয় নেই, এবারে রাক্ষসী চিরতরে শেষ। তবে রাক্ষসীকে যে মুক্ত করেছে আমি তাতেই অনেক খুশি যে সে মারা গেছে। লোভী তার পাপের শাস্তি পেয়েছে। যাকে বাছা, ঈশ্বর তোর মঙ্গল করুক। এসব কথা বলে গুরুমা অদৃশ্য হয়ে যায়, আর এরপর থেকে সরলা আবারও কচু গাছ থেকে সোনার টমেটো পেত, আর সুখে শান্তিতে সরলা তার দিন কাটাতে থাকে।